227 জন যাত্রী এবং 12 জন ক্রু নিয়ে আস্ত একটা কমার্শিয়াল জেট স্রেফ হাওয়ায় মিলিয়ে গেল। হ্যাঁ, আধুনিক বিজ্ঞান আর প্রযুক্তিকে রীতিমতো থমকে দেয়া এই ঘটনা কিভাবে সম্ভব, আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। চলুন এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় এবং হিমশীতল রহস্যটির গভীরে প্রবেশ করি। শুরুতেই ফিরে যাওয়া যাক সেই অভিশপ্ত রাতের ঠিক আগের মুহূর্তটায়। রাত 1:19, শুভরাত্রি, MS 370। কথাগুলো শুনলে মনে হবে আর 10টা সাধারণ ফ্লাইটের মতোই তো। ক্যাপ্টেন জাহারিয়া আহমেদ শাহের কণ্ঠে কোনো আতঙ্ক নেই কোনো অস্বাভাবিকতা। কিন্তু কে জানত এই শান্ত কথাগুলো ঠিক পরই এমন এক দুঃস্বপ্ন অপেক্ষা করছে যা আজও পুরো বিশ্বকে তাড়িয়ে বেড়ায়। পর্ব 1, হারিয়ে যাওয়া ফ্লাইট এবং এর অন্তর্ধানের টাইমলাইন। সেই রাতের ঘটনাগুলো একটু পরপর সাজানো যাক। রাত 12:42 কুয়ালালামপুর থেকে বেশ স্বাভাবিকভাবেই প্লেনটি উড়াল দিল। রাত 1:19 ওই যে জানা গেল কন্ট্রোল রুমের সাথে শেষ কথা হলো। এরপরই ঘটল আসল বিপত্তি। ঠিক রাত 1:21 ভিয়েতনামের আকাশসীমায় ঢোকার মাত্র 30 সেকেন্ডের মাথায় সিভিলিয়ান রাডারের পর্দা থেকে প্লেনটা একেবারে গায়েব। কোনো মেডে কল নেই, কোনো এমার্জেন্সি সিগন্যাল নেই, একেবারে নীরব। আরও অদ্ভুত ব্যাপার হলো এর ঠিক 1 ঘণ্টা পর রাত 2:22 মেডিটারি রাডারে প্লেনটাকে আবার দেখা যায়। কিন্তু গন্তব্য বেজিংয়ের দিকে নয়, বরং উল্টো দিকে, পশ্চিম দিকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দিকে সেটা উড়ে যাচ্ছিল। মাঝখানের এই নীরবতা আর এই হঠাৎ রুট পরিবর্তন, এখানেই তো যত রহস্যের শুরু। পর্ব 2, 7th আর্ক বা সপ্তম বৃত্তচাপের খোঁজ এবং ডিজিটাল সূত্র অনুসরণ। এখন মনে প্রশ্ন আসতেই পারে, প্লেন তো রাডার থেকে গায়েব, তাহলে খোঁজ মিলবে কিভাবে? এখানেই আসে স্যাটেলাইট হ্যান্ডশেক নামের এক দারুণ ব্যাপার। কারিগরি ভাষা বাদ দিয়ে সহজ করে বললে, স্মার্টফোন যেমন পকেটে থাকলেও নিজে থেকেই পরিচিত ওয়াইফাই খোঁজার চেষ্টা করে, ঠিক তেমনি বোয়িং 777-এর মতো বড় প্লেনগুলো স্বয়ংক্রিয়ভাবেই স্যাটেলাইটের সাথে কানেক্ট করার চেষ্টা করে। যদিও প্লেনটি তার সঠিক লোকেশন পাঠায়নি, কিন্তু অন্ধকারে পথ খোঁজার মতো নীরবে 7 বার স্যাটেলাইটের সাথে লগ করার চেষ্টা করেছিল। আর এই সামান্য ডিজিটাল সংকেতগুলোই তদন্তকারীদের জন্য হয়ে ওঠে এক বিশাল সূত্র। আর ওই স্যাটেলাইট হ্যান্ডশেকের সূত্র ধরেই বিজ্ঞানীরা এক চমকপ্রদ গাণিতিক হিসাব কষে ফেলেন। তারা দেখলেন স্যাটেলাইটের অ্যান্টেনা কোন দিকে ঘুরেছিল বা এর কোণ কতটা ছিল তা মেপে একটা বিশাল বাঁকানো এলাকা চিহ্নিত করা সম্ভব। এর নামই দেওয়া হল 7th আর্ক বা সপ্তম বৃত্তচাপ। অস্ট্রেলিয়ার প্রায় 2000 কিলোমিটার পশ্চিমে মহাসাগরের এক বিশাল অংশ এটা। প্লেনের গতি আর জ্বালানির হিসাব মিলিয়ে বিজ্ঞানীরা নিশ্চিত হলেন প্লেনটি শেষবার যোগাযোগের চেষ্টা করার সময় ঠিক এই বিশাল এলাকারই কোথাও এক জায়গায় ছিল। কিন্তু ওই দুর্গম মহাসাগরে একটা প্লেন খুঁজে বের করা তো আর খড়ের গাদায় সূচ খোঁজার চেয়ে কম কিছু নয়। প্রথম 3 বছর ধরে সমুদ্রপৃষ্ঠ থেকে শুরু করে গভীর সমুদ্রের তলদেশে এক বিশাল তল্লাশি অভিযান চালানো হয়। এর খরচের অঙ্কটা রীতিমতো চোখ কপালে তোলার মতো, প্রায় $16 কোটি। এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড় আর সবচেয়ে ব্যয়বহুল তল্লাশি অভিযান ছিল এটি। কিন্তু এত বিশাল আয়োজন আর এত অর্থের পরও ফলাফল একেবারে শূন্য। মূল প্লেনের একটা টুকরো পাওয়া গেল না। যখন চারপাশের চরম হতাশায় সবাই প্রায় আশা ছেড়েই দিচ্ছিল, ঠিক তখনই 2015 সালের জুলাই মাসে একটা বড়সড় ব্রেকথ্রু পাওয়া গেল। মাদাগাস্কারের কাছে রিউনিয়ন দ্বীপে সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো প্লেনের ডানার একটা ভাঙা অংশ। এভিয়েশনের ভাষায় একে বলা হয় ফ্ল্যাপেরন। এই একটা টুকরোই মর্মান্তিক একটা সত্য প্রমাণ করে দিল। প্লেনটা আসলে হাওয়ায় মিলিয়ে যায়নি, বরং সত্যি সেটা মহাসাগরের বুকেই কোথাও আছড়ে পড়েছিল। পর্ব 3, 3টি প্রধান তত্ত্ব এবং সন্দেহভাজনদের মূল্যায়ন। তদন্তে মূলত 3টি থিওরি বা তত্ত্ব সবচেয়ে বেশি আলোচিত হয়। প্রথমটি ছিল বেশ চাঞ্চল্যকর। ক্যাপ্টেন জাহারিয়া শাহ কি ইচ্ছে করেই এই ঘটনা ঘটিয়েছেন? যুক্তি হিসেবে বলা হলো, অটোপাইলটে তো আর প্লেন 180 ডিগ্রি ঘুরে যায় না, এটা ম্যানুয়ালি করতে হয়। তাছাড়া রাডার ফাঁকি দিয়ে ওরা, এমনকি ক্যাপ্টেনের বাড়ির সিমুলেটরে একই রকম রুটে গেম খেলার প্রমাণও পাওয়া গিয়েছিল। কিন্তু অফিসিয়ালরা এই থিওরিটা একেবারেই বাতিল করে দেন, কারণ তিনি ছিলেন অত্যন্ত অভিজ্ঞ আর সম্মানিত একজন পাইলট। তার কোনো ঋণ ছিল না, পারিবারিক অশান্তি ছিল না।
তাই তার এই নিখুঁত রেকর্ডের কারণে এই তত্ত্বটি খুব একটা হালে পানি পায়নি। এরপরে আসে দ্বিতীয় তত্ত্ব, সন্ত্রাসী হাইজ্যাক। প্রথম দিকে তো রীতিমতো হইচই পড়ে গেল, কারণ ফ্লাইটে দুজন ইরানি যাত্রী ছিলেন যারা চুরি যাওয়া পাসপোর্ট নিয়ে ভ্রমণ করছিলেন। সবার মনে হলো এই তো হাইজ্যাকার পাওয়া গেছে। কিন্তু ইন্টারপোল যখন আটঘাট বেঁধে তদন্তে নামল, তখন জানা গেল আসল ঘটনা। এরা আসলে কোনো সন্ত্রাসী নয়, বরং শুধুই আশ্রয়প্রার্থী। ইউরোপে, বিশেষ করে জার্মানিতে গিয়ে একটা নতুন জীবনের স্বপ্ন নিয়ে তারা প্লেনে উঠেছিল। সুতরাং সন্ত্রাসবাদের কোনো প্রমাণ না পাওয়ায় এই হাইজ্যাক তত্ত্বটিও পুরোপুরি বাতিল হয়ে গেল। তাহলে বাকি রইল কি? এখানেই আসে তৃতীয় এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি সম্ভাব্য তত্ত্বটি, হাইপক্সিয়া বা অক্সিজেনের তীব্র অভাব। ধারণা করা হয় ককপিটে হঠাৎ কোনো যান্ত্রিক ত্রুটি বা বৈদ্যুতিক আগুনের কারণে প্লেনের ভেতর অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দেয়। এর ফলে পাইলট, ক্রু থেকে শুরু করে যাত্রীরা সবাই জ্ঞান হারিয়ে ফেলেন। আর সেই বিশাল প্লেনটি একটি ঘোস্ট শিপ বা ভুতুরে জাহাজের মতো অটো পাইলটে ভর করে সম্পূর্ণ দিক নির্দেশনাহীনভাবে দক্ষিণ দিকে উড়তেই থাকে। শেষমেশ জ্বালানি ফুরিয়ে গেলে সেটি সলিল সমাধি লাভ করে ভারত মহাসাগরে। রীতিমতো গায়ে কাঁটা দেওয়া একটা দৃশ্যপট। পর্ব ৪, একটি নতুন প্রযুক্তিগত আশা এবং ২০২২ সালের রহস্যের সমাধান। এবার আসা যাক সবচেয়ে আধুনিক এবং রোমাঞ্চকর অংশে। এই রহস্যের জট খুলতে সম্প্রতি সামনে এসেছে WSPR নেট বা WSPR নেট নামের এক অত্যাধুনিক প্রযুক্তি। জিনিসটা কি? খুব সহজ ভাষায় বললে, আমাদের চারপাশের বায়ুমণ্ডলে সারাক্ষণ বিভিন্ন রেডিও সংকেত ঘুরে বেড়াচ্ছে। একটা প্লেন যখন ওই সংকেতগুলোর ভেতর দিয়ে উড়ে যায়, তখন সংকেতগুলো বাধা পায় বা প্রতিফলিত হয়। এই প্রযুক্তি সেই দুর্বল সিগন্যালগুলোকে ধরে প্লেনের অদৃশ্য রুটটা কম্পিউটারে নিখুঁতভাবে ম্যাপ করে ফেলতে পারে। আর ঠিক এই প্রযুক্তিটাই ব্যবহার করে রিচার্ড গডফ্রে নামের একজন অবসরপ্রাপ্ত এরোস্পেস ইঞ্জিনিয়ার MH370-র আসল লোকেশন বের করার চেষ্টা করেছেন। এই নতুন প্রস্তাবটা আগের সব খোঁজাখুঁজি থেকে একেবারেই আলাদা। একটু পার্থক্যটা চিন্তা করে দেখা যাক। আগে কিভাবে খোঁজা হতো? বছরের পর বছর ধরে বিশাল সমুদ্রতলে অন্ধের মতো হাতড়ে বেড়ানো, যা ছিল চরম ব্যয়বহুল আর ক্লান্তিকর। কিন্তু এই নতুন রেডিও তরঙ্গ প্রযুক্তি দিচ্ছে একটা অত্যন্ত সুনির্দিষ্ট লোকেশন। অর্থাৎ ঠিক ওই ৭ নাম্বার বৃত্তচাপের ওপর মাত্র ৪০ নটিক্যাল মাইল ব্যাসার্ধের একটা ছোট্ট জায়গায় খোঁজ করার প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে প্লেনটি সমুদ্রের প্রায় ৪ কিলোমিটার নিচে আছে বলে ধারণা করা হচ্ছে। মানে বিশাল এক খড়ের গাদা থেকে একেবারে সূচের মাথায় ফোকাস করা। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপারটা কি? এই নতুন থিওরির পক্ষে বেশ শক্ত একটা প্রমাণও মিলেছে। সারা বিশ্বের নানা প্রান্ত থেকে এ পর্যন্ত MH730-র মোট ২৭টি টুকরো বা ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়েছে। বিজ্ঞানীরা যখন সমুদ্রের স্রোতের গতিপথ বা ওশেন ড্রিফট অ্যানালাইসিস করে দেখলেন, তখন দেখা গেল এই টুকরোগুলোর ঠিক যেখান থেকে ভেসে এসেছে তা এই নতুন প্রস্তাবিত ক্র্যাশ লোকেশনের সাথে একেবারে কাটায় কাটায় মিলে যায়। কোনো অমিল নেই। সব ডেটা, সব হিসাব নিকাশ এখন যেন একটা নির্দিষ্ট বিন্দুতে এসে দাঁড়াচ্ছে। অনুসন্ধান এলাকা যখন বিশাল সমুদ্র থেকে কমে মাত্র ৪০ নটিক্যাল মাইলে নেমে এসেছে, আর ধ্বংসাবশেষের ভেসে আসার পথের সাথে রেডিও তরঙ্গের নতুন ডেটা যখন এভাবে খাপে খাপে মিলে যাচ্ছে, তখন একটা প্রশ্নই কিন্তু সবার মনে উকি দিচ্ছে। এভিয়েশন ইতিহাসের সবচেয়ে বড়, সবচেয়ে রহস্যময় এই ঘটনার কি অবশেষে সমাধান হতে চলেছে? সেই রাতে ঠিক কি ঘটেছিল তা কি অদূর ভবিষ্যতই আলোর মুখ দেখবে? উত্তরের অপেক্ষায় রইলাম আমরা সবাই। আজকের এই গভীর বিশ্লেষণের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।